নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আলোচনা করছি উচ্চ মাধ্যমিক সংস্কৃত চতুর্থ সেমিস্টার সিলেবাসের অন্তর্গত ব্যাকরণ পাঠ নিয়ে। তোমরা জানো যে আমরা ব্যাকরণ পাঠ থেকে ইতিপূর্বে সম্প্রদান কারক নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ সম্প্রদান কারকের প্রথম অংশ পার্ট 1 ভিডিও আলোচনা হয়েছে। তোমরা না দেখলে দেখবে, আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে। আজকে আলোচনা করছি সম্প্রদান কারকের পরের অংশ, অর্থাৎ পার্ট 2 ভিডিও। তোমরা খুব মনোযোগ দিয়ে দেখো। প্রথম সূত্র, তাদর্থের চতুর্থী বাক্যে। এর অর্থ হলো কি, যে যার নিমিত্ত কোনো বস্তু নির্দিষ্ট হয় বা ক্রিয়া অনুষ্ঠিত হয় তার কিন্তু চতুর্থী বিভক্তি হয়। যার জন্য করা হয়, যার নিমিত্ত কোনো বস্তু নির্দিষ্ট হবে সেটাই চতুর্থী বিভক্তি হবে। তোমরা দেখো শুরুতেই হারায় সুবর্ণ, মানে হারের নিমিত্ত সোনা, হার গলার হার, অর্থাৎ এই সুবর্ণ মানে সোনা, সোনাটা কার নিমিত্ত? হারের নিমিত্ত। যার নিমিত্ত হবে সেটা চতুর্থী বিভক্তি হবে। এই জন্য হারায় বাক্যে চতুর্থী বিভক্তি হয়েছে। নও শব্দের মতো অথবা বালক শব্দের মতো বালকায় চতুর্থী বিভক্তি হয়, এখানে হয়েছে হারায়। তাহলে আমরা উত্তর লিখবো হারায় আমাদের তাদর্থে চতুর্থী বিভক্তি হয়েছে। অথবা ওই নিয়মটা দিয়েও আমরা লিখতে পারি যে তাদর্থে চতুর্থী এই বার্তিক অনুসারে হারায় হলে সম্প্রদানে চতুর্থী বিভক্তি হয়েছে, এভাবে লেখা যায়। আরো উদাহরণ দেখো, রন্ধনায় স্থানে, মানে রান্নার জন্য স্থান, মানে যার নিমিত্ত কোনো বস্তু নির্দিষ্ট হবে সেটাই চতুর্থী বিভক্তি হবে। তাহলে রন্ধনায় পদে তাদর্থে চতুর্থী বিভক্তি একই হবে, অথবা তাদর্থে চতুর্থী এই বার্তিক অনুসারে সম্প্রদানে চতুর্থী বিভক্তি, এভাবেই লিখবে। আরো উদাহরণ দেখো, উদাহরণগুলো তোমাদের জানা থাকলে ভালো। ইউপায় দাঁড়, মানে ইউপের নিমিত্ত দাঁড়। কুণ্ডলায় হিরণ্য, মানে কুণ্ডলের জন্য সোনা বা হীরা। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপর আমরা 2 নম্বর নিয়মে আসছি। দেখো 2 নম্বর নিয়মে কি বলা আছে, ক্রিয়ার্থ পদস্য চ কর্মণি স্থানীয়, অর্থাৎ তুমুল প্রত্যয়ন্ত ক্রিয়া উজ্জ্বল থাকলে তা কর্মে চতুর্থী বিভক্তি হয়। দেখো বালক ফলের ভোগ উদ্যান ইয়াদি, মানে বালকটি ফল আনতে উদ্যানে যাচ্ছে, বাগানে যাচ্ছে। তো এখানে দেখো কোন তুমুল প্রত্যয়ন্ত ক্রিয়াটা উজ্জ্বল আছে তোমাদের বুঝতে হবে। দেখো ফলান আহর্ত, মানে ফল সংগ্রহ করতে বা আনতে। এই যে আহর্তুম, এই যে তুমুল প্রত্যয়ন্ত ক্রিয়াটা, এটা এখানে উজ্জ্বল আছে। দেখো উজ্জ্বল থাকা মানে অনুপস্থিত থাকা, না থাকা। এই তুমুল প্রত্যয়ন্ত আহর্তুম ক্রিয়াটা এখানে উজ্জ্বল থাকার কারণে কি হয়েছে, ফলানি যে কর্মপাতটা, এই কর্মপাতটাই চতুর্থী বিভক্তি হয়েছে। ফল শব্দের চতুর্থীর বহু বচনে ফলে হয়, তাই খালে উপপাদ্যটি আন্ডারলাইন করা আছে। আমরা উত্তর লিখবো যে ক্রিয়ার্থ পদস্য চ কর্মণি স্থানীয়, এই সূত্রানুসারে ফলের বহুপদে সম্প্রদানে চতুর্থী বিভক্তি হয়েছে। বা তোমরা যারা সূত্র কঠিন মনে করো, সূত্র ছাড়া অন্য কোনো বিকল্প পদ্ধতি খোঁজ করো, তারা কিন্তু উত্তরটা এভাবে ব্যাখ্যা করে একটু লিখতে পারবে যে তুমুল প্রত্যয়ন্ত ক্রিয়া উজ্জ্বল থাকলে তার কর্মে চতুর্থী বিভক্তি হয়, তাই না ফলের বহুপদে সম্প্রদানে চতুর্থী বিভক্তি হয়েছে। এভাবে লিখলেও তোমরা ফুল নম্বর পাবে। কিন্তু তোমাদের প্রত্যেকটা সূত্র বা নিয়ম মুখস্থ রাখতে হবে, কারণ এবারে 2 নম্বরের যে প্রশ্ন থাকছে সেখানে কিন্তু তোমাদের কোন একটা উদাহরণ তুলে দিয়ে বলতে পারে যে সূত্র সহ ব্যাখ্যা করবো। সূত্রের কথা উল্লেখ করতে বললে তোমাকে সূত্র লিখতেই হবে, সূত্র না লিখলে তুমি সেখানে নম্বর পাবে না। আর যদি সূত্রের কথা বলা না থাকে তাহলে তুমি অন্য কোনো ভাবে লিখলেও নম্বর পেতে পারো। এরপর আমরা আসছি 3 নম্বর নিয়মে। 3 নম্বর নিয়মে যেমন লেখা আছে তুমর্থাশ্চ ভাব ঘটনা, অর্থাৎ এর অর্থটা কি দাঁড়ায়, যে ভাববাচ্য নিষ্কর্ম শব্দ তুমুল প্রত্যয়ন্ত ক্রিয়া পরিবর্তে ব্যবহৃত হলে তার উত্তর চতুর্থী বিভক্তি হয়। কি বলা হলো, যে ভাববাচ্য নিষ্কর্ম শব্দ তুমুল প্রত্যয়ন্ত ক্রিয়া পরিবর্তে ব্যবহৃত হবে। দেখো একটা উদাহরণের সাহায্যে আমরা সমস্ত কিছু বুঝতে পারবো। দেখো মাতা পাকায় ইয়াহনি, মানে মা পাক করতে যাচ্ছে, পাক করা মানে রান্না করা, মা রান্না করতে যাচ্ছে। কিন্তু এই যে পাকায়, এই জায়গায় কিন্তু কি হয়েছে, তুমুল প্রত্যয়ন্ত ক্রিয়া
কুঞ্জ আছে, মানে এর পরিবর্তে ব্যবহৃত হয়েছে। বাক্যটা এরকম হতো, মাতা পক্তুম ইয়াতি, মানে মা রান্না করতে যাচ্ছে। কিন্তু এখানে এই যে পক্তুম, যে তুমুল প্রত্যয় ক্রিয়াটা আছে, এর পরিবর্তে ভাববাচ্য নিষ্পন্ন শব্দ ব্যবহৃত হয়েছে। ভাববাচ্য নিষ্পন্ন পদ কোনটি? এই যে পস যোগ ঘ্যাও, পস যোগ ঘম প্রত্যয় করে যে পদটা তৈরি হয় সেটা হলো পা ট, পয়াটা ট, পা পা। এটা হলো ভাববাচ্য নিষ্পন্ন শব্দ। এই ভাববাচ্য নিষ্পন্ন শব্দ যেহেতু তুমুল প্রত্যয়ান্ত ক্রিয়ার পরিবর্তে ব্যবহৃত হয়েছে, সেজন্য চতুর্থী বিভক্তি হয়েছে। পাক শব্দটা চতুর্থী বিভক্তি হয়েছে। যেমন নর শব্দে চতুর্থীতে এক বচনে হয় নরায়, বালক শব্দের চতুর্থীতে এক বচনে হয় বালকায়, ঠিক সেরকম এখানে পাকায় হয়েছে। মাতা পাকায় ইয়াতি, মা রান্না করতে যাচ্ছে। তাহলে আমরা এখানে খুব সংক্ষেপে উত্তর লিখতে পারি সূত্র ছাড়াও, যে পাকায় এই পদে তুমর্থে চতুর্থী বিভক্তি। অথবা আমরা সূত্র দিয়ে লিখতে পারি তুমর্থাষ্টা ভাব বচনা, এই সূত্রানুসারে পাকায় পদের সম্প্রদানে চতুর্থী বিভক্তি হয়েছে। কিন্তু বন্ধুরা আমি বলছি তোমরা উভয় নিয়মই মনে রাখবে, কারণ সূত্র চাইলে তোমাদের সূত্র লিখতেই হোক, আর যদি সূত্র না চায় তাহলে তখন তোমরা এই বিকল্প পদ্ধতিটা এটা লিখতে পারো। যেমন আরো উদাহরণ দেখো, বিপ্র ইয়াগায় ইয়াগনা, মানে বিপ্র মানে ব্রাহ্মণ যজ্ঞ করতে যাচ্ছে। এখানে ইয়াগায়, এখানে যজ ধাতুর সঙ্গে ঘম প্রত্যয় করলে জাত শব্দটা পায়, ইয়া অন্তস্থ আকার ইয়া। আর এখানে কোন তুমুল প্রত্যয়ের পরিবর্তে ব্যবহৃত হয়েছে? ইয়স্টুম। এই অষ্টুম তুমুল প্রত্যয়ান্ত ক্রিয়ার পরিবর্তে ভাববাচ্য নিষ্পন্ন শব্দ ইয়া, এই শব্দটি ব্যবহৃত হয়েছে। এটা তোমরা মনে রাখবে যে যদি কখনো ভাববাচ্য নিষ্পন্ন শব্দ তুমুল প্রত্যয়ান্ত ক্রিয়ার পরিবর্তে বসে, তাহলে সেটা সবসময় চতুর্থী বিভক্তি হবে। সেটাই এই সূত্রে বোঝানো হয়েছে। তাই ইয়া শব্দটি ইয়াগায় হয়েছে, বিপ্র ইয়াগায় ইয়াতি। তাহলে উত্তর তোমরা একইভাবে লিখবে, হয় সূত্র দিয়ে লিখবে, না সূত্র ছাড়া। সূত্র ছাড়া লিখলে অনেকটা সহজ, যে ইয়াগায় পদে তুমর্থে চতুর্থী বিভক্তি হয়েছে। তাহলে তোমরা এটা বুঝতে পেরেছো? না বুঝলে আমাকে কমেন্ট করে জানাবেন। তারপর আমরা আসছি 4 নম্বর নিয়মে। 4 নম্বর নিয়মটা কি লেখা আছে? উৎপাত এবং গেবিতে চাও, অর্থাৎ এর অর্থটা কি দাঁড়াচ্ছে? উৎপাত কথার অর্থ কি? উৎপাত কথার অর্থ হলো বিকার বা পরিবর্তন, প্রকৃতির একটা অবস্থার পরিবর্তন, সেটাকে বলা হচ্ছে উৎপাত। এই উৎপাত এবং গেবিতে চাও, এই উৎপাতের দ্বারা যা সূচিত হয় বা জানা যায় না, তার উত্তর চতুর্থী বিভক্তি হয়। যেমন দেখো, বাতায় কপিলা বিদ্যুৎ, মানে পিঙ্গল বর্ণের বিদ্যুৎ ঝড়ের সূচনা করে। বাতায় কপিলা বিদ্যুৎ, কপিলা মানে পিঙ্গল বর্ণ, বিদ্যুৎ মানে তো বিদ্যুৎ, পিঙ্গল বর্ণের বিদ্যুৎ, পিঙ্গল বর্ণ মানে অনেকটা হলুদ ছটা, হলুদ টাইপের, সেটাকে পিঙ্গল বর্ণ বলা হয়। এই পিঙ্গল বর্ণের বিদ্যুৎ যদি আকাশে দেখো তাহলে ভেবে নেবে যে ঝড় আবশ্যিক। তার মানে কি হলো? বিকার হয়ে গেল, ছিল একরকম হয়ে গেল আরেক রকম, এটাকে বলা হচ্ছে বিকার, একটা পরিবর্তন। তো প্রকৃতির যদি এরকম পরিবর্তন সূচিত হয় বা গেলিত হয়, তাহলে কি হয়? তার উত্তর চতুর্থী বিভক্তি হয়। এজন্য বাতায় পদে চতুর্থী বিভক্তি হয়েছে। আমরা সূত্র দিয়ে উত্তর লিখতে পারি, খুবই সহজ। উৎপাত এবং গেবিতেছ, এই সূত্রানুসারে বাতায় পদে সম্প্রদানে চতুর্থী বিভক্তি হয়েছে। আর একটা উদাহরণ দেখো, কৃষ্ণা সর্ববিনাশায়, অর্থাৎ কালো বর্ণ, কৃষ্ণা মানে কালো বর্ণ, সর্ববিনাশায়, সর্ববিনাশের সূচনা করেন। মানে কি বোঝা গেল? মানে কালো বর্ণটা আমাদেরকে জ্ঞাপিত করেন, অর্থাৎ জানিয়ে দেন বা সূচনা করেন। কিসের সূচনা করেন? দেখো এখানে বলা হলো কৃষ্ণা সর্ববিনাশায়, সমস্ত বিনাশের মূল, সমস্ত বিনাশকে সূচিত করে এই কৃষ্ণা। ঠিক আছে, এই জন্য সর্ববিনাশায় হবে সম্প্রদানে চতুর্থী বিভক্তি। তোমরা সূত্রানুসারে লিখো, উৎপাদ এবং গেবিতেছ, এই সূত্রানুসারে সর্ববিনাশায় হবে সম্প্রদানে চতুর্থী। অথবা তোমরা যদি বিকল্প পদ্ধতি লিখতে চাও, তাহলে তোমরা লিখবে সর্ববিনাশায়, এই পদে উৎপাতার্থে চতুর্থী বিভক্তি হয়েছে। আগেরটাও তাই আছে, যে এই পদে উৎপাতার্থে
চতুর্থী বিভক্তি হয়েছে। নেক্সট আমরা এবার আসছি 5 নম্বর নিয়মে। দেখো কি বলা আছে, মন্য কর্মণ্য না ধরে বিঘাস অপ্রাণীষ, অর্থাৎ অনাদর করা বোঝালে, অনাদর মানে আদর না করা, কাউকে অবজ্ঞা করা, এটাকে বলা হচ্ছে অনাদর। অনাদর করা বোঝালে মন ধাতুর অবজ্ঞাবোধক কর্মে বিকল্পে চতুর্থী বিভক্তি হয়। কর্মে তো দ্বিতীয় বিভক্তি হয়, কিন্তু এই সূত্রে বলা হয়েছে বিকল্পে চতুর্থী বিভক্তিও হয়। কিন্তু এখানে একটা শর্ত আছে, বাক্যে মন ধাতু প্রয়োগ করা যায়, মন ধাতু ছাড়া অন্য কোনো ধাতু দিয়ে হবে। এবং এখানে যে উদাহরণগুলো থাকবে সেগুলো হলো অপ্রাণীয় বাচক, প্রাণী বাচকের কোনো উদাহরণ থাকবে না। যেমন দেখো অভঙ্গ তোয়াম ত্রিনয় নমে, মানে কি আমি তোমাকে তৃণের তুল্য মনে করি না। তার মানে কি তোমাকে অবজ্ঞা করা হলো, তোমাকে অপমান করা হলো। তৃণায় দেখো আদালন করা আছে, তৃণ মানে ঘাস, তোমাকে ঘাসের চেয়েও নির্দিষ্ট বলা হয়েছে, তার মানে তোমাকে অনাদর করা হচ্ছে। এবং শেষে দেখো মন ধাতু প্রয়োগ করা হচ্ছে, মন নেই। তো এইরকম যদি বাক্যে মন ধাতু প্রয়োগ করা থাকে এবং অনাদর করা কোথায়, তাহলে মন ধাতুর যে অবজ্ঞাবোধক কর্ম হবে সেই কর্মটা বিকল্প চতুর্থী হয়। এখানে তৃণ শব্দটা হলো কর্ম, এটা তৃণায় হয়ে গেছে। এটা কিন্তু মূলত তৃণম ছিল, এটা হয়ে গেছে তৃণায়। তাহলে আমরা উত্তর কি লিখবো, যে মন্য কর্মণ্য না ধরে বিঘাস অপ্রাণীষ, এই সূত্রানুসারে তৃণয় পদে সম্প্রদানে চতুর্থী বিভক্তি হয়েছে। তবে আমরা বিপক্ষ পদ্ধতিতে এভাবে লিখতে পারি যে অনাদর করা বোঝায় মন ধাতু অবজ্ঞাবোধক কর্মে বিকল্পে চতুর্থী বিভক্তি হয়েছে, এভাবেও লেখা যায়। যদি সূত্র উল্লেখ করতে বলে তখন কিন্তু সূত্র লিখতেই হবে। এই জন্য তোমার সূত্রগুলো মুখস্থ করবে, বারবার বাড়িতে প্র্যাকটিস করবে। প্রথম অবস্থায় একটু কঠিন মনে হলেও তোমরা যখন প্র্যাকটিস করবে, লিখবে বারবার, তখন দেখবে যে একদম জলের মতো সহজ হয়ে যাবে, যেটা ভাবনা নিতেও। পরের নিয়মে দেখো কি লেখা হয়েছে, নম স্বস্তি স্বাহা স্বভাবং বশ যোগাসন, অর্থাৎ এখানে কিন্তু 6টি পদ আছে। কি কি দেখো, নম, স্বস্তি, স্বাহা, স্বধা, অলম এবং বসর, এই শব্দগুলি যোগে চতুর্থী বিভক্তি হয়। তোমরা মনে রাখবে, এই 6টা শব্দ যদি কোনো বাক্যে প্রয়োগ করা থাকে, তোমরা বাক্যের অর্থ বোঝো আর না বোঝো, চোখ বন্ধ করে এই শব্দ থেকে চতুর্থী বিভক্তি হয়েছে, ব্যাস পারফেক্ট উত্তর হয়ে গেল। যেমন দেখো শিবায় নমঃ, দেখো শিবায় নিচে আন্ডারলাইন লেখা আছে, পাশে কি লেখা আছে, নমঃ। এই নমঃ শব্দ থেকে চতুর্থী বিভক্তি। দেখো আশ্চর্যজনক ভাবে যে পদটি আন্ডারলাইন করা থাকে কারণ বিভক্তি নির্ণয়ের ক্ষেত্রে, তার পরের শব্দটি কিন্তু উত্তর। কিন্তু বন্ধুরা তোমাদের এখানে একটা কথা বলবো, এই নমঃ শব্দটা কিন্তু নমস শব্দ থেকে উৎপন্ন, মূল শব্দটা হলো নমস। এই জন্য তোমরা এভাবে লিখলে ভালো হবে যে শিবায় পদে নমস শব্দ থেকে চতুর্থী বিভক্তি হয়েছে। তারপরে দেখো অগ্নয়ে স্বাহা, অগ্নয়ের নিচে আন্ডারলাইন, পাশে দেখো স্বাহা লেখা আছে। তাহলে আমরা উত্তর কি লিখবো, অগ্নয় পদে স্বাহা শব্দ থেকে চতুর্থী বিভক্তি হয়েছে। তারপরে দেখো ইন্দ্রায় বসর, কি আছে, বসর আছে, তাহলে আমরা লিখবো ইন্দ্রায় পদে বসর শব্দ থেকে চতুর্থী বিভক্তি। তারপরে কি আছে, পিতৃব্য স্বাহা, অর্থ বুঝিয়ে নাম ছিল, এই যে স্বাহা লেখা আছে এই শব্দ থেকে চতুর্থী বিভক্তি হয়েছে, আমরা লিখেছি, হয়ে গেল। আশা করি তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। এবার আমরা পরের নিয়মে দেখো কি লেখা আছে, হিত ইয়লে চল পারাদিক, মানে হিত শব্দ যোগে এই সূত্রে, মানে এই নিয়মটার বাংলা হলো হিত শব্দ যোগে চতুর্থী বিভক্তি হয়। হিত মানে মঙ্গল, কারণ মঙ্গল করা, মানে যেমন দেখো রোগী নে হিতম, মানে রোগীর মঙ্গল হোক, রোগী সুস্থ হয়ে উঠুক, রোগী নেই, তার পাশে কি লেখা আছে, হিতম। তাহলে রোগী নে এই পদে হিতম শব্দ যোগে সম্প্রদানে চতুর্থী, ব্যাস হয়ে গেল। পাশে যা লেখা আছে তাই মাত্র। কিন্তু এখানে আর একটা শব্দ আছে, হিত যোগে স, স কথাটার অর্থ হলো এবং, মানে এই হিত শব্দ ছাড়াও আরো একটা শব্দ আছে যার যোগেও সম্প্রদান করা হয়, অর্থাৎ চতুর্থী বিভক্তি হয়। যেমন দেখো রাগে সুখ, মানে রাধা সুখ ভক্ত,
এখানে কি হচ্ছে, রাগের পদে সুখম শব্দ যোগে চতুর্থী বিভক্তি হয়েছে। তাহলে তোমরা এখানে মনে রাখবে যে ধীর এবং সুখ শব্দ যোগেও চতুর্থী বিভক্তি হয়। এরপর আমরা পরের নিয়মে আসছি, দেখো কি লেখা আছে, গত্যার্থ কর্মণি দ্বিতীয় চতুষ্ঠ চেষ্টায় মনার্ধনী, মানে চেষ্টা অর্থাৎ শারীরিক প্রচেষ্টা বা দৈহিক চেষ্টা এরকম যদি বোঝায়, তাহলে গমনার্থক ধাতুর পদ বাচক ভিন্ন পদে দ্বিতীয় হয়, আবার বিকল্পে চতুর্থী বিভক্তিও হয়। যেমন দেখো, ব্রাহ্মণ গ্রামায়ণ বাচ্চাকে, মানে ব্রাহ্মণ গ্রামে যাচ্ছে, এখানে কিন্তু এই যে গ্রামায়, এটা গ্রামও হয় আবার গ্রামায়ও হয়, কিন্তু এখানে গ্রামায় দেওয়া হয়েছে। তোমরা উত্তর লিখবে যে গত্যার্থ কর্মণি দ্বিতীয় চতুর্থ চেষ্টায়াম অনর্ধনী, এই সূত্রানুসারে গ্রামায় পদে চতুর্থী বিভক্তি হয়েছে। তার মানে তোমাদের বুঝতে হবে এখানে কি হচ্ছে, গ্রামায় পদে শারীরিক প্রচেষ্টা বোঝাচ্ছে। এবং তোমরা এখানে বিকল্প ভাবেও এই উত্তরটা লিখতে পারবে যে গ্রামায় পদে শারীরিক চেষ্টা বোঝাতে গমনার্থক ধাতুর কর্মে চতুর্থী বিভক্তি হয়েছে। তো যা হোক বন্ধুরা, তোমরা আজকের এই নিয়মগুলি অবশ্যই বুঝতে পেরেছো, না বুঝলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের উত্তর দিয়ে দেব। তবে একটা কথা তোমাদের বলবো, যারা অনলাইন ক্লাস নিতে চাও তারা ভর্তি হয়ে যাবে, কারণ ক্লাস শুরু হয়ে গেছে। আর যারা এখনো অবধি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে বন্ধুদের জন্য বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।